নমস্কার, সোমস লাইভে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা কিন্তু এই ২০২৫ সালে অনেক কিছু অবাক করা জিনিসপত্র লক্ষ্য করছেন। আমিও করছি। অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমি ক্রিকেট আজকে থেকে ফলো করছি না। ক্রিকেট বহুদিন ধরে ফলো করছি। আর খুব ডিটেইলস এ ফলো করি ক্রিকেট। বাট ২০২৫ যে আনসার্টেনিটি টা নিয়ে আসছে না, সেটা কিন্তু কোনো বছর আমি কারোকে দেখিনি নিয়ে আসতে। প্রথমত আরসিবি আইপিএল জিতেছে। এটা একটা অনেক বড় ব্যাপার। আমরা এত বছর ধরে দেখলাম আরসিবি কোনো বছর আইপিএল জেতেনি। সাউথ আফ্রিকা WTCর ফাইনাল রিচ করেছে, এটাও অনেক বড় ব্যাপার। আর হঠাৎ করে একটা রিটায়ারমেন্ট এর যেন বন্যা বয়ে যাচ্ছে। সবাই রিটায়ার করে যাচ্ছে। গ্লেন ম্যাক্সওয়েল ১ম এ হঠাৎ করে একদিন রিটায়ারমেন্ট নিয়ে নিল ওডিআই ক্রিকেট থেকে। কোথাও কিছু নেই, হঠাৎ করে রিটায়ারমেন্ট। গ্লেন ম্যাক্সওয়েল সেই গ্লেন ম্যাক্সওয়েল যে কিনা নিজের দমে ২০০ করে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল ওয়ার্ল্ড কাপে। সেই গ্লেন ম্যাক্সওয়েল হঠাৎ করে ওডিআই থেকে রিটায়ার করে গেল। তার আগে আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ফুল টস বলে বোল্ড হয়ে যাওয়ার জন্য স্টিভ স্মিথ রিটায়ারমেন্ট নিয়ে নেয়। হঠাৎ করে বিরাট কোহলি টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, রোহিত শর্মা টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। এবং এখন যে খবর দুটো এসছে সেটা সবচেয়ে বেশি শকিং। সেটা হলো নিজেদের কেরিয়ারের প্রাইমে আমি আবার রিপিট করছি, হেনরিক ক্লাসেন ও নিকোলাস পুরান অল ফরম্যাট থেকে তারা ইন্টারন্যাশনাল থেকে রিটায়ার করে গেছে। এবং এটা কিন্তু খুব শকিং। এর নেপথ্যে কি কারণ থাকতে পারবে অবশ্যই জানবো, কিন্তু এই জিনিসটা কিন্তু খুব শকিং। বিশেষ করে যখন আমি হেনরি ক্লাসেনের নিউজটা শুনেছি, আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি। মানে হঠাৎ কি হলো, হেনরি ক্লাসেনের মতো প্লেয়ার যে নিজের প্রাইমে আছে, এটা তার প্রাইম আমরা বলতে পারি, সেই সময় সে ইন্টারন্যাশনাল থেকে রিটায়ার করে গেল। কেন? প্রথমত ভারতীয় হিসাবে এটা যদি আমি ডাইসেক্ট করার চেষ্টা করি তাহলে কিন্তু খুব ভুল হবে। কারণ ইন্ডিয়ান ক্রিকেটের যা মানে ভ্যালুয়েশন আছে, ইন্ডিয়ান ক্রিকেটের যা রিচ আছে, সেটা কিন্তু অন্যান্য সব ক্রিকেট বোর্ডের নেই। এটা প্রথমত বুঝতে হবে। কারণ ইন্ডিয়া হোস্ট করে সবচেয়ে বড় ক্রিকেট লিগ, যেটা হচ্ছে আইপিএল, এবং এখানে এক প্রকার টাকার বন্যা বয়ে যায় আমরা বলতে পারি। টাকা এখানে ওড়ে। আমরা এটা বলতে পারি। অন্যান্য বোর্ডের কাছে কিন্তু স্টিল আইপিএল এর মতো যে পয়সা, সেটা কিন্তু একটা স্বপ্নের ব্যাপার। বাট আইপিএল হয়, ভারতেই হয়। এবং এক্ষেত্রে ভারতীয় ক্রিকেটাররা এই যে হেনরি ক্লাসেন বা নিকোলাস পুরানের ডিসিশনটা, সেটার জন্য ভারতীয় ক্রিকেট বা ভারতীয় ক্রিকেট ফ্যানেরা কিন্তু অনেকটা বুঝবেন। ভারতীয় ক্রিকেট ফ্যানেরা এটাই বলছে, ম্যাক্সিমাম জায়গায় সোশ্যাল মিডিয়া বলছে যে তারা টাকাটা চুজ করেছে কান্ট্রির ওপরে। বাট এর কিন্তু একটা বড় রিজন আছে, সেটা আমি বলছি। তার কারণ সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড বা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের গল্পটা আলাদা। প্রথমে আমি সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড দিয়ে শুরু করি। সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড কিন্তু ভালো করে বুঝতে হবে, খুব একটা বড়লোক ক্রিকেট বোর্ড নয়। তাদের ওখানেও কিন্তু নানান রকমের পলিটিক্স আছে। কেমন পলিটিক্স? ব্ল্যাক না হোয়াইট এরকম ধরনের কিন্তু রং নিয়ে, বৈষম্য নিয়ে কিন্তু পলিটিক্স চলে। চলতো একসময়, আমরা দেখেছি কাকে ক্যাপ্টেন করা হবে, এই হবে সেই হবে, এই নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে। সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড কিন্তু অনেক বিতর্কে জড়িয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি। তো সেই সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু এমন কিছু হ্যাবক পয়সা নেই যে তারা এমন একটা অ্যামাউন্টের সেন্ট্রাল কন্ট্রাক্ট দিতে পারবে প্লেয়ারদেরকে, যে সেন্ট্রাল কন্ট্রাক্টে প্লেয়াররা নিজেদেরকে খুব সিকিউর মনে করবে নিজের ফ্যামিলি নিয়ে থাকার জন্য। এবার দেখুন, আফটার ক্রিকেটিং লাইফ আফটার ক্রিকেটিং লাইফও তো একটা লাইফ আছে। সেই লাইফেও কি তুমি ততটা সিকিউরেন্স থাকতে পারবে, সেটাও তোমাকে দেখতে হবে। প্রথমত সাউথ আফ্রিকান মানে যে বোর্ডটা আছে, সেখানে কিন্তু ক্রিকেটের চল অত বেশি নেই ইন্ডিয়ার মতো। সেখানে যদি একটা ক্রিকেটার ধরুন, আজকের যে ক্রিকেটার আছে হেনরি ক্লাসন, সে ধরুন রিটায়ারমেন্ট করলো। সে একটা ৩৮-৩৯ বছর অব্দি ইন্টারন্যাশনাল খেলে রিটায়ার করলো। আমি ধরে নেব। তারপরে তার কি স্কোপ থাকবে? তা সে কি সাউথ আফ্রিকায় কোনো ব্রডকাস্টারের সাথে যুক্ত হতে পারবে? সে কি সাউথ আফ্রিকাতে কোনো ক্রিকেট একাডেমি চালাতে পারবে? সে কি কোনো ক্রিকেট বোর্ডের কোনো কোচিং স্টাফ হতে পারবে? সেরকম তো কিছু হয় না। সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের তো এমন কিছু রিচ নেই। তার থেকেও বড় কথা, সাউথ আফ্রিকাতে সেন্ট্রাল কন্ট্রাক্টটা অফার করবে হেনরি ক্লাসেনকে যে ৩৮-৪৯ বছর খেলার জন্য। সেই সেন্ট্রাল কন্ট্রাক্টটা তো খুব একটা বেশি অ্যামাউন্টের হবে না। ইন্ডিয়া যেমন কি ১০-১২ কোটি টাকা, বা আপনি কিছুটা ক্ষেত্রে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও ধরতে পারেন। ১০-১২ কোটি টাকার একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আমরা ধরিয়ে দিই। খুব এভারেজ থেকে এভারেজ প্লেয়ারেরও সেই কন্ট্রাক্টের অ্যামাউন্ট থাকে। তো সেই অ্যামাউন্টটা দিয়ে সে অনায়াসে ভালো লাইফস্টাইলে বাঁচতে পারে। এবার সাউথ আফ্রিকার ক্ষেত্রে কেসটা অন্য। সেখানে যদি বাই চান্স সেন্ট্রাল কন্ট্রাক্টের থেকে তেমন একটা অ্যামাউন্ট পাবে না তারা। তো তার জন্য তার কাছে অনেক কিছু ব্যারিয়ার চলে আসবে। সে যদি কন্ট্রাক্টে থাকে যে সে অনেক লিগ খেলতে পারবে না। ইন্টারন্যাশনাল শিডিউলের জন্য তাকে রেডি থাকতে হবে। এরকম অনেক রকম ব্যারিয়ার তার চলে আসবে। তো
সেক্ষেত্রে হেনরি ক্লাসেন হয়তো এটাই ভেবেছে যে আমি যদি ভবিষ্যৎটাকে আমার সিকিউর করতে চাই, ফিউচারটা সিকিউর করতে চাই, ফিউচারে আমি আমার আ মানে ফ্যামিলি নিয়ে খুব সুস্থ সবল মানে একটা হেলথি লাইফ লিড করতে চাই, তাহলে তাকে সামহাউ নিজের দেশের ছেড়ে তাকে বেরিয়ে আসতে হবে। এবং সে হয়তো সেটাই করেছে এবং সেখান থেকে বেরিয়ে এসে হয়তো সে এটাই ডিসিশন নিয়েছে যে সে লিগ ক্রিকেট খেলবে। লিগ ক্রিকেটে তো যেটা সেন্ট্রাল কন্ট্রাক্টটা অফার করবে গোটা বছরের জন্য, লিগ ক্রিকেটে হয়তো সে একটা লিগ খেললে সেই অ্যামাউন্টটা কভার করে নেবে। আমরা ইতিমধ্যে দেখেছি তার আইপিএল এর কিন্তু ভ্যালু ছিল ২১ কোটি টাকা। তার ২১ কোটি টাকার আইপিএল এর একটা ১ বছরের ফিজ আছে। তো সেক্ষেত্রে সে হয়তো সেটাই ডিসিশন নিয়েছে যে আমি বাকি লিগস গুলো খেলে এই অ্যামাউন্টটা কভার করে নেবো। ডেফিনিটলি এটা অডিয়েন্স এর জন্য লস। কারণ হেনরি ক্লাসেন একটা প্রাইম প্লেয়ার এবং হেনরি ক্লাসেন যদি আ সত্যি বলতে কি সাউথ আফ্রিকা টিমে খেলে যেত, তাহলে কিন্তু অনেক বড়, বড় টিমের রেকর্ড কিন্তু সাউথ আফ্রিকার হয়ে ভাঙতে পারত হেনরি ক্লাসেন। এটা কিন্তু একটা খুব বড় লস অডিয়েন্স এর জন্য। এবার যদি আসি নিকোলাস পুরানের ব্যাপারটা। দেখুন এই নিকোলাস পুরানের ব্যাপারটা আবার অন্য। কারণ প্রথমত এটা বুঝতে হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বলে কোনো বোর্ডের এক্সিস্টেন্স নেই। ৫-৬ টা ক্রিকেট দ্বীপ আছে। আ ত্রিনিদাদ আছে, আ বা কি অনেক রকমের বোর্ড এর নাম আছে আমার মনে পড়ছে না। যেখান থেকে বিলং করে, ক্রিস গেল বিলং করে, আন্দ্রে রাসেল বিলং করে। এরকম অনেকগুলো বোর্ড আছে। সেইরকম মানে দ্বীপ আছে, সরি দ্বীপ আছে যেখান থেকে সেই দ্বীপগুলো মিলিত হয়ে একটা ক্রিকেট বোর্ড গঠন করেছে। সেই ক্রিকেট বোর্ডটার নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এবার এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মধ্যেও পলিটিক্স আছে। যেমন কোন দ্বীপ যদি ক্রিকেট বোর্ডের পাওয়ারে থাকে সেই দ্বীপের প্লেয়াররা সবসময় অ্যাডভান্টেজ পায়। তারা আইদার ক্যাপ্টেন হয়ে যায় বা তারা স্ট্রং পজিশনে থাকে। তারা কখনো টিম থেকে ড্রপ হয় না। এই কারণে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অনেক লেজেন্ড প্লেয়ার আছে যেমন সুনীল নারিন। তাকে কিন্তু আমরা কখনো ইন্টারন্যাশনাল খেলতে কবে দেখেছি মনেও নেই। আন্দ্রে রাসেল তাকে আমরা কিন্তু নিয়মিত কখনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে দেখিনি। বা এরকম অনেক প্লেয়ার আছে যারা কিন্তু হয়তো লিগের লেজেন্ড, আইপিএল এর হয়তো লেজেন্ড, বাট তাদেরকে আমরা কিন্তু ইন্টারন্যাশনালে খুব কম চান্স পেতে দেখেছি। কার্লোস ব্রেথওয়েট একটা অপশন, সেও কিন্তু কনসিস্টেন্ট চান্স পায় না। তাই জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কিন্তু আজকে তলানিতে। এবার নিকোলাস পুরান নিজের প্রাইমে ছিল এই সময়। সবকিছু মানে রেকর্ড ব্রেকিং একটা ইনিংস খেলছিল এবং তার নিজের এটাই প্রাইম আমি বলতে পারি। সে ৬ দাঁড়িয়ে, দাঁড়িয়ে মারছিল আইপিএল এ এবছর যা তার ফর্ম ছিল। বাট সে রিটায়ারমেন্ট কেন নিল? তার রিটায়ারমেন্টের এটাই কারণ হতে পারে যে দেখুন এক তো পলিটিক্স, যে কখন বলতে কখন নিকোলাস পুরান ড্রপ হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ টিম থেকে নিকোলাস পুরানও জানে না। ভবিষ্যৎ আগে হয়েছে। এই এক্সাম্পলস আছে যেমন সুনীল নারিন হয়েছে, আন্দ্রে রাসেল হয়েছে। বাট সেই জন্য হয়তো নিকোলাস পুরানও জানে না। আর সেখানেও সেন্ট্রাল কন্ট্রাক্টের একটা ব্যাপার আছে। সেন্ট্রাল কন্ট্রাক্ট তো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে এমন কিছু অফার করবে না যেটা থেকে তাদের অনেক অ্যামাউন্ট আছে। নিকোলাস পুরান তো টেস্ট খেলেন। নিকোলাস পুরান শুধু ওয়ানডে খেলতো, টি-টোয়েন্টি খেলতো। তো সেখানে হয়তো তার মনে হয়েছে যে ইনসিকিউরিটি আছে। তাই হয়তো সে রিটায়ারমেন্ট নিয়েছে এবং এটাও নিকোলাস পুরান ভেবে থাকতে পারে যে সে যদি লিগ ক্রিকেট খেলে, যে অ্যামাউন্ট অফ মানি সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলে পাবে তার থেকে অনেক বেশি মানি সে এগুলো খেলে কভার করতে পারবে, লিগ খেলে কভার করতে পারবে এবং সেই মানি যদি সে একবার কালেক্ট করে নেয়, সেখানে তো সে তার লাইফটা আফটার লাইফ ক্রিকেটের পরের যে লাইফটা সেটা খুব বিন্দাস মানে ভালোভাবে কাটাতে পারবে। সো এই ডিসিশন গুলোই আমার মনে হয় এই জন্যই নেওয়া হয়েছে। কিন্তু আমি কখনোই চাইবো না যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট হোক বা সাউথ আফ্রিকা ক্রিকেট হোক বা নিউজিল্যান্ড ক্রিকেট হোক, এগুলো থেকে প্লেয়াররা রিটায়ার করে যাক ভালো ভালো প্লেয়াররা এবং টিম গুলো। তাহলে কিন্তু একটা সময়ের পর অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং ইংল্যান্ড এই তিনটে টিমই পড়ে থাকবে। বাকি টিমগুলোর এক্সিস্টেন্স থাকবে না এবং এটা হলে কিন্তু ক্রিকেটের মধ্যে কম্পিটিশন সেটা কিন্তু হারিয়ে যাবে ধীরে ধীরে এবং তাতে কিন্তু অডিয়েন্সদের খুব খারাপ লাগে। এই আজকে এত বছর পর সাউথ আফ্রিকা ও ডাব্লিউটিসি ফাইনাল খেলছে। এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক উত্তেজনা আছে। এটা ভালো লাগছে সবার। দেখি যে একটা আন্ডারডগ টিম এট লিস্ট উঠেছে। বাট যদি এটাও না হয়, সাউথ আফ্রিকা টিমের এরকম ডাউনফল হয়, তাহলে কিন্তু একটা টাইমে ওই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার মধ্যেই খেলা ঘোরাফেরা করবে। বাকি কোনো বোর্ড, কোনো ক্রিকেট হবে না। এটা দরকার বিসিসিআই, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের যে প্রত্যেকটা দেশকে ইনভেস্টমেন্ট দেওয়া, যারা যারা ক্রিকেট খেলছে এবং অনেক অ্যাসোসিয়েট কান্ট্রি আছে তাদেরকে ইনভেস্টমেন্ট দেওয়া, যাতে করে তারা উপরের দিকে উঠে আসতে পারে এবং ক্রিকেটটাকে একটা কম্পিটিটিভ গেম বানিয়ে রাখতে পারে। বা যদি বলে রাখি হেনরি ক্লাসেন আর নিকোলাস পুরানের স্ট্যাট, তাহলে সেটা আমি বলতে পারি যে নিকোলাস পুরান নিজের কেরিয়ারে ৬১ খানা ম্যাচ খেলেছে, যার মধ্যে ১৯৮৩ রান করেছে ৩৯ এর এভারেজে এবং টি-টোয়েন্টিতে সে ১০৬ খানা ম্যাচ খেলেছে, ২২৭৫ রান করেছে ২৬ এর এভারেজে। যেখানে ওডিআইতে তার হাইয়েস্ট স্কোর ছিল ১১৮ এবং টি-টোয়েন্টিতে তার হাইয়েস্ট স্কোর ছিল ৯৮। সেম যদি আমি হেনরি ক্লাসেনের কথা বলি, হেনরি ক্লাসেন কিন্তু ১০৪ খানা ম্যাচ খেলেছে টেস্ট
যাতে সে ১০৪ রান করেছে, তার টেস্ট ক্যারিয়ার কোনোদিনই খুব একটা ভালো ছিল না। ২৬ এর এভারেজ এবং মাত্র ২৭ এর হাইয়েস্ট স্কোর ছিল। ওডিআই ক্যারিয়ার ফিনোমিনাল ছিল। ৬০ খানা ম্যাচ খেলে ২১৪১ রান করেছে, ৪৩.৯৪ এর এভারেজ, ১৭৪ হাইয়েস্ট স্কোর ছিল এবং তার ক্যারিয়ার স্ট্রাইক রেট ছিল ১১৭। ওয়ানডেতে ১১৭ ক্যারিয়ার স্ট্রাইক রেট রাখা ওই ব্যাটিং অর্ডারে নেমে ৫ নম্বর ৬ নম্বরে নেমে একটা মানে মানে খুব ভালো ব্যাপার। টি-টোয়েন্টিতে যদি দেখি, টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে 58 খানা ম্যাচে ১০০০ রান, ২৩.২৫ এর এভারেজ এবং হাইয়েস্ট ৮১ রানের স্কোর ছিল, ১৪১ এর স্ট্রাইক রেট। সো হেনরি ক্লাসেন এবং নিকোলাস পুরানকে আমরা যেন বেশি বেশি আইপিএল এ দেখতে পাই, এটাই চাইবো। যদিও ইন্টারন্যাশনাল ছাড়ার পর কিন্তু প্লেয়ারের ভ্যালু কমে যায় আইপিএল এ, এটা আমরা আগে দেখেছি। বাট এক্ষেত্রে তাদের এজ যেহেতু খুবই কম, তাই আমি মনে করবো যে আগামী সিজন গুলোতেও নিকোলাস পুরান এবং হেনরি ক্লাসেনের থেকে আমরা বেটার পারফরমেন্স এক্সপেক্ট করবো। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানান আপনাদের কি মতামত এই আর্লি রিটায়ারমেন্টের ট্রেন্ডটা নিয়ে। এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই সমস্ত লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ক্রিকেট রিলেটেড সমস্ত নিউজ, কভারেজ, ম্যাচ রিভিউ এই চ্যানেলে কিন্তু আসতে থাকে। এই বলে ভিডিওটা শেষ করব। ধন্যবাদ।